সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। আমের অন্যতম বড় বাজার চাঁপাইনবাবগঞ্জের কানসাট। কয়েকদিন ধরেই ক্রেতা বিক্রেতার পদচারণায় এটি সরগরম থাকছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আলমগীর হোসেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জের সবথেকে বড় আমবাজার, অর্থাৎ এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম কানসাট আমবাজারে। আপনাকে যদি একটু দেখাই যে ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জের আমবাজারগুলোতে আমের বাজারজাতকরণ এবং বেচাকেনা শুরু হয়েছে। এখানে পুরোদমে বাজারে এখন চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন জাতের আম পাওয়া যাচ্ছে। আরেকটি বিষয় আপনাকে একটু বলে রাখতে চাই যে বাজারে আমের সরবরাহ প্রচুর, তবে এবার প্রচণ্ড গরমের কারণে আম চাষিরা কিছুটা বিপাকে পড়েছেন, অর্থাৎ অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে একসাথে অনেক আম পেকে গেছে। ফলে চাষিরা বাধ্য হয়ে একসাথে বাজারে আম নিয়ে আসছেন। বাজারে এই মুহূর্তে সাময়িকভাবে কিছুটা আমের দাম বৃদ্ধি হয়েছে। আমি যদি আপনাকে একটু দরদামের বিষয় জানাই, বাজারে এখন বিভিন্ন জাতের আম পাওয়া যাচ্ছে। গোপালভোগ বিক্রি হচ্ছে প্রতি মণ 2000 থেকে 2200 টাকায়। আর সবার প্রিয় খিরসাপাত বা হিমসাগর, চাঁপাইনবাবগঞ্জের জিআই পণ্য স্বীকৃত এই হিমসাগর আম মিলছে 1600 থেকে 5000 টাকার মধ্যে। একটু কম দামের মধ্যে গুটি আম বিক্রি হচ্ছে 600 থেকে 1200 টাকা মণ দরে। তাছাড়া সুস্বাদু ল্যাংড়া আমের দাম যাচ্ছে 1300 থেকে 2400 টাকা। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক ডক্টর মোহাম্মদ ইয়াসিন আলী আমাদের যেটা জানিয়েছেন, এবার জেলায় মোট 37,487 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে এবং জেলায় প্রায় 4,58,912 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর জেলাতে প্রায় 2,400 কোটি টাকা আম বিক্রি করা হয়েছিল। তো চাঁপাইনবাবগঞ্জের কানসাট আমবাজার থেকে এ ছিল সর্বশেষ। ভারতের নয়াদিল্লিতে চলছে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে 4 দিনের সীমান্ত সম্মেলন। গতরাতে শুরু হয় এই সম্মেলনে সীমান্ত পরিস্থিতি, পুশিন অনুপ্রবেশ, সীমান্ত অপরাধ দমন এবং দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার নিয়ে আলোচনা হচ্ছে। এবারের সম্মেলনে পুশিন বিশেষ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের হত্যা ও নির্যাতন বন্ধ, চোরাচালান রোধ, মানব পাচার প্রতিরোধ সহ আরও কিছু বিষয় স্থান পাবে। 2026-27 অর্থ বছরের বাজেটে অন্তত 25 লাখ নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যে 60,000 কোটি টাকার একটি বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে সরকার। পাশাপাশি তরুণদের সৃজনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্তির জন্য থাকছে বরাদ্দ। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে দেশে বর্তমানে মোট কর্মক্ষম মানুষের সংখ্যা 7,17,10,000 জন। 15 বছর বা তার বেশি বয়সী কর্মরত এবং বেকার জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে বিবিএস এই হিসাব প্রকাশ করেছে। তবে আশঙ্কার বিষয়, এদের মধ্যে বেকারের সংখ্যা অন্তত 27,30,000। সেই সঙ্গে বাড়ছে বেকারের সংখ্যা। এমন বাস্তবতায় দেশের বন্ধ এবং উৎপাদন ব্যাহত হওয়া কারখানাগুলো পুনরায় চালু করতে 60,000 কোটি টাকার একটি বিশেষ প্রণোদনা কর্মসূচি ঘোষণা করেছে সরকার। এছাড়া দেশের তরুণদের মাদক, সন্ত্রাস ও উগ্রবাদ থেকে দূরে রাখতে সৃজনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর জোর দিচ্ছে সরকার। সাধারণভাবে সৃজনশীল অর্থনীতি বলতে চলচ্চিত্র, নাচ, গান, নাটক, প্রকাশনা, বিজ্ঞাপন, স্থাপত্য, শিল্পকলা, কারুশিল্প, নকশা, সফটওয়্যার, ভিডিও গেমস ইত্যাদিকে বোঝানো হয়। আপনার কাছে আসলে যে বিষয়টি আমরা জানতে চাই, এবারের বাজেটে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আপনাদের কি পদক্ষেপ রয়েছে? কল্যাণ রাষ্ট্র, শিল্পায়ন, বিনিয়োগ নির্ভরতা, তার মানে কর্মসংস্থানের একটা বড় রকমের পরিবর্তন হবে। কারণ যুব সমাজকে তো কর্ম দিতে হবে, তা নাহলে মাদকাসক্তির এর বিস্তার ঘটবে, অনলাইন জুয়া হবে। তো এইখান থেকে পরিবর্তনের জন্য একটাই রাস্তা, সেখানে হচ্ছে যে বিনিয়োগ থেকে উৎপাদনের থেকে কর্মসংস্থান এবং কর্মসংস্থানের থেকে করের হার না বাড়িয়ে
অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি। এসব উদ্যোগকে সফল করতে শুধু আর্থিক সহায়তা নয়, দক্ষতা উন্নয়নও জরুরি, এমনটাই জানাচ্ছেন অর্থনীতিবিদরা। সৃজনশীল কর্মকাণ্ড আমরা আমাদের মতো দেশে এতদিন কিন্তু এটার মূল্যায়ন হয়নি। হস্তশিল্প, এটা যদি এটার কোয়ালিটি উন্নত করে, এটার ডিজাইন উন্নত করে এটা যদি বিদেশে রপ্তানি করা যায়, তাহলে সেখান থেকে আয় হবে এবং যারা এটার সাথে জড়িত তাদেরও একটা কর্মসংস্থানের সুযোগ হবে, আয়ের সুযোগ হবে। ওই ধরনের সহযোগিতা দরকার। একদিকে আর্থিক বরাদ্দ, অন্যদিকে হচ্ছে যে তাদের স্কিলটা, যার একটু আছে তাকে আরেকটু প্রশিক্ষণ দিয়ে তার মানটা উন্নত করা। বিএনপি তার নির্বাচনী ইশতেহারে সৃজনশীল অর্থনীতি নিয়ে কর্মপরিকল্পনা করার প্রতিশ্রুতি দিয়েছিল। এতে বলা হয়, জিডিপিতে সৃজনশীল অর্থনীতি খাতের অবদান হবে কমপক্ষে 1.5% এবং কর্মসংস্থান হবে 5 লাখ মানুষের। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। কক্সবাজারের সমুদ্র উপকূলে আধুনিক পদ্ধতিতে লবণ উৎপাদন হচ্ছে। সৌরশক্তি কাজে লাগিয়ে লবণ উৎপাদনের ফলে অর্থনীতিতে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। এর মাধ্যমে সনাতন পদ্ধতির চেয়ে কয়েক গুণ বেশি লবণ উৎপাদন সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কক্সবাজারের বিস্তীর্ণ উপকূলে চোখে পড়বে লবণ চাষের দৃশ্য। লবণ চাষের পুরনো পদ্ধতির বদলে যোগ হয়েছে আধুনিকতার ছোঁয়া। মাঠের পর মাঠ বিছানো কালো পলিথিন, তার ওপর জমে আছে লবণ। অতীতে মাঠের কাদা মাটিতে লবণ চাষ করা হতো, এতে সময় বেশি লাগতো এবং উৎপাদন হতো নিম্নমানের লবণ। কিন্তু এখন কালো রঙের পলিথিন বিছিয়ে ব্যবহার করা হচ্ছে সৌরশক্তি। কালো রং সূর্যের তাপ দ্রুত শোষণ করায় সাগরের নোনা পানি অল্প সময়ে বাষ্পীভূত হয়ে রূপ নিচ্ছে দানাদার স্ফুটিতে। চাষিরা জানান, আগের চেয়ে 2.5 থেকে 3 গুণ উৎপাদন বেড়েছে। কাদা ময়লা না থাকায় বাজারে দামও মিলছে ভালো। এখানে কিন্তু সময় কম, মাটিতে অনেক সময় লাগতো, 1 সপ্তাহ লাগতো, এখানে 3 দিনের মধ্যে হয়ে যায়। উৎপাদন হানির পিছে মনে করেন 350 মন মতো উড়ে যদি সিজন চলে। ফলতিনের সুযোগ সুবিধা হইলে কি হইব, কিন্তু ফলতিনের দাম বাড়তি। কক্সবাজারের মহেশখালী ও টেকনাফ উপকূলে পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রসার লবণ শিল্পে বড় পরিবর্তন এনেছে। সঠিক বাজারজাতকরণ ও সরকারি সহায়তায় অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে লবণ রপ্তানি করা সম্ভব বলে জানান এই কর্মকর্তা। 30 থেকে 40% উৎপাদন বাড়ছে পলিথিনের কারণে। লবণটা সাদা হয়েছে, মান বাড়ছে। সমুদ্র গবেষণা প্রতিষ্ঠান হিমপ্রোপ্লাস্টিক নিয়ে কিন্তু একটা গবেষণা করেছেন। লবণের মাইক্রোপ্লাস্টিক আছে, কিন্তু আমাদের পলিথিন ব্যবহারের কারণে কিন্তু এখানে কোনো মাইক্রোপ্লাস্টিক কন্টামিনেট হচ্ছে না। কারণ যে মাইক্রোপ্লাস্টিকটা আমরা লবণে পেয়েছি, এটা হচ্ছে সমুদ্রের পানিতেই এই মাইক্রোপ্লাস্টিকটা আছে। চাষিদের কারিগরি প্রশিক্ষণ দেয়া গেলে পরিবেশ বান্ধব এই সাদা সোনা দেশের অর্থনীতিতে আরও বেশি ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। যৌন নিপীড়নের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর করিম খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার আদালতের পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্তের কথা জানায়। নিজ দপ্তরের এক কর্মীকে যৌন নিপীড়ন করার অভিযোগে করিম খানের বিরুদ্ধে তদন্ত চলছে। আইসিসির সদস্য দেশগুলোর পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাকে অবিলম্বে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচে জয় পেয়েছে ফ্রান্স। মাইকেল ওলিসের হ্যাটট্রিকে নর্দার্ন আয়ারল্যান্ডকে 3-1 গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের শিশুরা। ম্যাচে প্রথম 2 গোলের পর 75 মিনিটে দুর্দান্ত এক বাঁকানো শটে হ্যাটট্রিক পূর্ণ করেন মাইকেল ওলিসে। নর্দার্ন আয়ারল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন প্যাট্রিক কেলি। তরুণ খেলোয়াড়দের নিয়ে গড়া দলটি লড়াই করলেও শেষ পর্যন্ত ফ্রান্সের শক্তির কাছে হার মানে তারা। এর সাথে শেষ করবো এখনকার সংবাদ। পরের সংবাদ দেখবেন বিকাল 5টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।